হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম গুমের মামলা, জামায়াতের রাজনীতির কারণে প্রতিহিংসার অভিযোগ। আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। গুম, যৌন নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার দায়ে 10 বছর নিষিদ্ধ হবে রাজনৈতিক দল, প্রস্তাব আইন মন্ত্রণালয়ে। স্বৈরাচার সুযোগ পায় এমন কোনো ভুল করা যাবে না বললেন তারেক রহমান। অর্থনৈতিক মুক্তি অর্জনেও কাজ করার আহ্বান। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস, ভাষণ 27 সেপ্টেম্বর, হবে বাইডেনের সঙ্গে বৈঠক। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগ এনে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এ মামলায় বিগত সরকারের সময়ে প্রত্যেকটি গুমের তদন্ত চাওয়া হয়। এদিকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 78 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে ট্রাইব্যুনালে। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ হয়েছে বেশ কয়েকটি। তবে এই ট্রাইব্যুনালে সোমবার গুমের অভিযোগ আনা হলো প্রথমবারের মতো। তবে আসামি করা হয় শেখ হাসিনা, ডিবির ডিসি মুশিউর রহমান, তৎকালীন পুলিশ, ডিবির সদস্য সহ 25 জনকে। অভিযোগ 2018 সালে 17 নভেম্বর ব্যবসায়ী এনামুল কবিরকে তার প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা। সেখানে 10 দিনের শারীরিক নির্যাতন চালানোর পর তার বিরুদ্ধে দেওয়া হয় রাষ্ট্রীয় বিরোধী মামলা। এই সময় পরিবার তার কোনো খোঁজখবর পায়নি। হঠাৎ করে 10 থেকে 15 জনের একটি টিম আমার অফিসে ঢুকে এবং সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে। আমি ডিবি মিন্টু রোডে আছি। এরপরে আমার পরিবার অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও সন্ধান পায়নি। 10 দিন পরে আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। তিনি বলেন, জামাতের রাজনীতি করায় তৎকালীন সরকারের গুমের শিকার হন বলে দাবি করেন। আমাদের নেতৃবৃন্দকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ইনফরমেশন চাচ্ছিল। তা আমি বলছি যে না, আমি তো জানি না তারা কোথায় থাকে। বিভিন্ন ধরনের তথ্য জানতে চায়, আমি সেগুলো দিতে তো সক্ষম নই, কারণ তারা যে তথ্য চায় সেটা তো আমার কাছে নেই। মামলার বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, 2009 থেকে 2024 পর্যন্ত গুমের ঘটনার তদন্ত ও বিচার চাওয়া হয়েছে। অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশের এপিজি থেকে ফেলে দেওয়া ও গুলিতে নিহত ইয়ামিনের হত্যার ঘটনা এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গণহত্যা, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা, গণহত্যার অপরাধে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে 8টি সংশোধনী প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। এ নিয়ে বিশিষ্ট জনের সঙ্গে মত বিনিময় সভায় আইন উপদেষ্টা বলেন, বিচারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক মান বজায় রাখাই সরকারের লক্ষ্য। এ সময় বিগত সরকারের কলঙ্কিত নির্বাচন আয়োজনকেও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গ্রহণের আহ্বান জানান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এ বিষয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে দমনপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 800-র বেশি মানুষের প্রাণের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বিজয়ের পর জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক অভিযোগ। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততা, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনী প্রস্তাব করে মন্ত্রণালয়। এসব খসড়া সংশোধনীকে সাধুবাদ জানিয়ে আরো কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনরা। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 10 বছরে, সর্বোচ্চ 10 বছরে এটাকে কনফাইন করছি।
সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে। সেটা আমরা আনলিমিটেড রাখতে পারি, কারণ কয়েক মাসে যা হয়েছে এটার যে বিচার করবে এটা স্বচ্ছভাবে করবে, আমি সেটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই। এক্সপ্লেনেশনটাও যদি থাকে এবং আর্টিকেল 7(1) এর ফুল টার্মিনোলজি গুলো যদি থাকে, আমার মনে হচ্ছে অনেক বেশি কভারড হবে। প্রসিকিউটরস এন্ড আদার যারা, তাদের যেন সেই প্লেসগুলো, যেমন আয়নাঘরের মতো যে সমস্ত জায়গাগুলো, এগুলো ভিজিট করার মতন তাদেরকে ওই ক্ষমতাটাই যেন তাদেরকে দেওয়া হয়, এবং তারা যেন ইনভেস্টিগেশনের জন্য একটা দক্ষ টিম পায়। ট্রাইব্যুনাল মে অ্যাডমিট সাম এভিডেন্স। এখন মে অ্যাডমিট এই কথাটার মূল উদ্দেশ্যটা আসলে আমাদের বোধহয় বোঝা দরকার। এই মে অ্যাডমিট বলতে বোঝানো হয়েছে যে এখানে সার্টেন কিছু এভিডেন্সের কথা বলা হয়েছে যেটা ফর্মাল প্রুফ ছাড়াই কোর্ট অ্যাডমিট করতে পারে। 19-এ যে অ্যামেন্ডমেন্টটা প্রপোজ করা হয়েছে এটাও বোধহয় ভাববার বিষয় আছে। রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান কেউ কেউ। ইমপ্লিমেন্টের জায়গা আছে আর আইনের জায়গা, দিস আর সেপারেট, সো আই থিংক সেপারেট রাখা উচিত। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আই থিংক রুলস অফ প্রসিজার আমাদের আরেকটু ভালোভাবে দেখা উচিত। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। তা নাহলে কিন্তু এটা সবগুলো এই যে কাটাকাটনি আপনারা করেছেন এর জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এটা ব্যর্থতায় পর্যবসিত হয়। ব্যানের কথা শুধু বলছি পলিটিক্যাল পার্টি, কিন্তু অন্য কোনো অর্গানাইজেশন যদি এই ধরনের ক্রাইম করে সেই ক্ষেত্রে ওই সমস্ত অর্গানাইজেশনকে আমরা ব্যান করব বা কি ধরনের তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব সেই কথাটা এখানে মনে হয় অনুপস্থিত আছে। এখানে 10 ইয়ার্স যে লেখা হয়েছে সেখানে এটি পরিবর্তন করে যেন এটি বলা হয় যে চিরদিনের জন্য, কারণ আমরা দেখেছি। 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আইন উপদেষ্টা জানান প্রতিহিংসা নয়, বিচার কাজে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব শুধুমাত্র আগের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা বিচার যে আছে সেটার চেয়ে তো অবশ্যই অনেক গুণ ভালো, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বিচার হবে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। কোনো দলকে নিষিদ্ধ করা নয়, সরকার জুলাই আগস্টে শহীদ ও আহতদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে চায় বলেও জানান ডক্টর আসিফ নজরুল। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শুধু রাজনৈতিক মুক্তি নয়, অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এমন কোনো ভুল করা যাবে না যাতে স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পায়। যেসব দল স্বৈরাচার পতন আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নিয়েই জাতীয় ঐক্য গড়ার কথাও বলেন তারেক রহমান। কিশোরগঞ্জের গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। টিটু দাসকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের রিপোর্ট। ছাত্র গণ অভ্যুত্থানের পর কিশোরগঞ্জে বিএনপির এই গণসমাবেশ। 10 বছর পর সুযোগ পেয়ে দলে দলে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। নানা প্লাকার্ড, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর করে তোলে তারা। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো ভুল করা যাবে না। শুধুমাত্র রাজনৈতিক মুক্তি হলে, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সংগ্রামেও আমাদেরকে জয় পেতে হবে। তাহলেই একমাত্র আমরা আমাদের যে আন্দোলন সেইটির কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব। শুধু রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই নয়, অর্থনৈতিক মুক্তি অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সতর্কভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে যে তারা এই কাজটি, জনগণের এই কাজটি করতে গিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোনো ষড়যন্ত্র করার সুযোগ পায়।
জনগণের ভোটে নির্বাচিত সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রামের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে 57 জন সফর সঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। 27 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আরও 2 হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং এক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া হত্যা মামলায় 7 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ফজলে আদিত্যের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যা মামলায় আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। রাজধানীর খিলগাঁওয়ে হাফেজ জোবাইয়ের হত্যা মামলায় 2 জনকে এবং উত্তরা পশ্চিম থানায় মাওলানা সাদিকুর হত্যা মামলায় সাবেক আইজিপিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনেশ দেখানো হয় এবং অপর আরেকটি মামলা, যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24, একটি হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, সেই হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজকে সোনেশ দেখানো হয়েছে। যে মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালত এই মামলায় সোনেশ দেখিয়েছে এবং তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে 7 দিনের রিমান্ড শেষে সিএমএম আদালতে হাজির করা হয় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। আদালত 2 পক্ষের শুনানি শেষে তাদের জামিন না দিয়ে কারাগারে রাখার নির্দেশ দেন। শাহরিয়ার কবির এবং মোজাম্মেল হক বাবু এই 2 জনকে হত্যা মামলায় তাদের আগেই সোনেশ করা হয়েছিল। সেখানে এই মামলায় আসামি পক্ষে জামিন প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাসানটেক একটি মামলায়, হত্যা মামলায় শ্যামল দত্ত, তাকে এই মামলায় বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তার জামিনের প্রার্থনা করা হয় আসামি পক্ষে। তার জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। পত্র মামলাটিতে হচ্ছে নতুন করে কোনো রিমান্ড চাওয়া হয় নাই। আমরা আমাদের অভিযুক্ত আসামি মোজাম্মেল বাবুর পক্ষে জামিনের প্রার্থনা করি, পাশাপাশি অপর একটি পিটিশন দিয়ে তার সুচিকিৎসার জন্য হচ্ছে গ্রহণ করার জন্য আমরা আবেদন করি এবং বিজ্ঞ আদালত শুনানি হচ্ছে জামিন আবেদন নামঞ্জুর করেন এবং কারাবিধি অনুযায়ী ওনার শারীরিক অবস্থা অনুযায়ী হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের জন্য হচ্ছে আদেশ প্রদান করেন। এছাড়া সেলিম আলতাফ জজ এবং বিচারপতি শামসুদ্দিন মানিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যার সময় জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু ভারত থেকেও সমর্থন এসেছে, আর ছোট ছোট বিষয়ের কারণে প্রতিবেশী দেশের সাথে আলোচনার পথ বন্ধ হোক এটি সরকার চায় না বলেও মন্তব্য করেন তিনি। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। যেটা বিবেচনায় এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। আমরা সবসময় মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দ্বারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, এটা চাই না। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংকে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের
নিরীক্ষা কার্যক্রম। পরবর্তীতে তারল্য সংকটে থাকা আরও 6 ব্যাংকেও একইভাবে করা হবে নিরীক্ষা। সোমবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন 11টি দুর্বল ব্যাংকে নিয়মিত মনিটরিং করছে বাংলাদেশ ব্যাংক, এগুলোকে আন্তর্জাতিক ফার্ম দিয়ে অডিট করানো হবে। ব্যাংকের তারল্য সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। এই জায়গাগুলো নির্ণয় করতে হবে প্রত্যেকটা লোনকে নিয়ে এবং এটা কোনো কোলাটেরাল কি আমাদেরকে সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএসএআইডি এবং ব্রিটিশ গভর্নমেন্ট এফসিডিও। আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্কফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন, ইন্সপেকশন করেন, তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে 3টে ব্যাংকে প্রথমে আমরা শুরু করব। 3টে ব্যাংক শেষ করার পরে আবার 3টে ধরবো। এইভাবে আমরা এই 9টা ব্যাংকে আমরা অ্যাসেস করব। অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ হবে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে একটি সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করা, এমন মন্তব্য করেছেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মাঝার। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। সোমবার বিকেলে শাহবাগে গণমাধ্যমের পূর্ণাঙ্গ সংস্কার ও নিয়োগ কমিশন গঠন, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানে নিয়োগে স্বেচ্ছাচারিতা এবং মব জাস্টিস সংগঠনের প্রতিবাদে গণপ্রতিরোধ শীর্ষক এ আয়োজন বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বিপ্লবকে স্থায়ী রূপ দিতে সাধারণ মানুষের পাশাপাশি সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসতে হবে। সম্প্রচার নীতি যে কোনো নাম আপনারা দেন না কেন, প্রথমত এই ধরনের একটা নীতি দরকার এবং আপনারা আমার সঙ্গে একমত হবেন। এই নীতি ছাড়া গণমাধ্যম কর্মীরা মালিক থেকে তাদের আলাদাভাবে তাদের যে স্বাধীন সত্তা নিয়ে তারা কখনোই তারা সংবাদ বিতরণ বলুন কিংবা গণমাধ্যমের কর্মী হিসেবে তারা তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে আমি আপনাদেরকে প্রথমে যে আবেদনটা জানাবো যে এই সরকারের প্রথম কাজ হবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সম্প্রচার নীতি, একটি একই সঙ্গে সঙ্গে গণমাধ্যম নীতি তারা যেন প্রণয়ন করেন। যেসব পুলিশ সদস্য এখনো কর্তব্যে অনুপস্থিত রয়েছেন তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কাজ করছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন অনেকটাই স্বাভাবিক রূপে ফিরেছে পুলিশ। এরই মধ্যে নিজেদের কার্যক্রমে বেশ কয়েকটি সফলতা রয়েছে, যার ব্যাখ্যা সোমবার সকালে গণমাধ্যমের সামনে তুলে ধরেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এ সময় কাশিমপুর জেল থেকে পালানো মজনুকে গ্রেফতার, মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জের ধরে খুনের ঘটনায় গ্রেফতার, গুলশানে অস্ত্র উদ্ধার, উত্তরায় ছাত্র হত্যা মামলায় মতি গ্রেফতার সহ সফলতার নানান কার্যক্রম তুলে ধরেন পুলিশের এই কর্মকর্তা। পেট্রোল যেগুলা দিন এবং রাত্রে যে পুলিশের পেট্রোলগুলো সেগুলো কিন্তু অব্যাহত আছে। এটা আমাদের পুলিশ সদস্যরাই কষ্ট করছেন, তারা নগরবাসীকে সেবা দেওয়ার জন্য প্রাণান্তকর পরিশ্রম করে যাচ্ছেন। সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে 870টি মামলা ও জরিমানার তথ্য তুলে ধরেন তিনি। ব্যাটারি চালিত রিক্সা, তারপরে অননুমোদিত রিক্সা বা কোনো কারণে যেন মূল সড়কে চলাফেরা করতে না পারে সেই জন্য আমরা আমাদের নিয়মিত কার্যক্রম চালাচ্ছি। গত 21শে সেপ্টেম্বর এই সংক্রান্তে আমাদের যে অভিযানে যেটা প্রায় 734টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং একই সময়ে প্রায় 31 লাখ টাকার মতো জরিমানা ধার্য করা হয়েছে এবং এই একই সময়ে 64টা গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং 35টি গাড়ি রেকারিং করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপির এই মুখপাত্র জানান, এখনো অনুপস্থিত থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। যারা আমাদের এখনো কর্মস্থলে অনুপস্থিত রয়েছে, আপনারা জানেন আমাদের কিছু আইন এবং বিধির মধ্যে চলতে হয়, আমাদের চাকুরিতে কিছু নিয়ম কানুন আছে।
সেই নিয়মকানুনের অনুযায়ী, সেই বিধি অনুযায়ী যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ডিএমপির আংশিক ক্ষতিগ্রস্ত 22 থানার সংস্কার কার্যক্রম চলমান উল্লেখ করে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে এইসব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। সাথে নিয়মিত বৈঠক করে শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2025 বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় আনতে পারেনি কোচ মারুফুল হকের দল। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় অধিনায়ক আশরাফুল হক আসিফের দলকে। রাফিউল ইসলাম রাতুলের ম্যাচ রিপোর্ট। স্বাগতিক ভিয়েতনামে হওয়া ম্যাচে গুয়ামের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথম গোলটি করেন স্ট্রাইকার মিরাজুল ইসলাম। বাংলাদেশের হয়ে পরের গোলটি করেন আরেক ফরওয়ার্ড মইনুল ইসলাম। অন্যদিকে প্রতিপক্ষ গুয়াম প্রথম গোল পায় ম্যাচের 75 মিনিটে। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করে ড্র টেনে দেয় গুয়াম। প্রথম ম্যাচে শক্তিশালী সিরিয়ার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের। এই গ্রুপে 1 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে বাংলাদেশ। ম্যাচের মাত্র 6 মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্ট্রাইকার মিরাজুল ইসলাম। 1 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। গুয়াম প্রথম গোল পায় ম্যাচের 75 মিনিটে। পেনাল্টি বক্সের ভিতরে হ্যান্ডবলের কারণে রেফারি পেনাল্টি দেয় গুয়ামকে। সেই সুযোগ হাতছাড়া করেননি সুন্তারো সুজুকি। 1-1 গোলে ড্র করে ম্যাচের সমতায় ফেরে গুয়াম। ম্যাচের শেষ দিকে আবারও চমক দেখান বদলি খেলোয়াড় মঈন ইসলাম। 89 মিনিটে গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে দেন মঈন। স্কোর লাইন দাঁড়ায় 2-1। প্রথম গোলের লিড বাংলাদেশ দীর্ঘ সময় ধরে রাখলেও পরের গোলের লিড বেশি সময় নিয়ন্ত্রণে রাখতে পারেননি মারুফুলের দল। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফের গোল করে ড্র টেনে দেয় গুয়াম। শেষ দিকে মরিয়া হয়েও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। 2-2 গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় অধিনায়ক আসিফের দলকে। গ্রুপ পর্বে আরও 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ, স্বাগতিক ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাফুফে নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাবিথ আউয়াল। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এই সাবেক সহ সভাপতি। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখতে চান তাবিথ। বিজয়ী হলে আশ্বাস দিয়েছেন ফুটবলে চমক দেখানোর। তৌসিফুল হাসানের রিপোর্ট। অবশেষে অপেক্ষার অবসান। বাফুফে নির্বাচনে বহুল প্রতীক্ষিত নাম তাবিথ আউয়াল। 26 অক্টোবর ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ। সোমবার রাজধানীর এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিলেন বাফুফের সাবেক সহসভাপতি। আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরো সামনের দিকে নিয়ে যেতে পারব। খোলাসা করেছেন নিজের রাজনৈতিক পরিচয়ে বিএনপির সাথে সম্পৃক্ততার বিষয়টিও। তবে বাফুফে নির্বাচন একজন ক্রীড়াবিদ হয়েই করবেন এই সংগঠক। আশা করেন একতরফা নয়, নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি, দীর্ঘদিন ধরে আমি আছি। এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে। কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। সাবেক ফুটবলার তাবিথ আউয়াল 2012 ও 2016-তে ফেডারেশনের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবার সভাপতি পদে তার সাথে লড়বার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন তরফদার রুহুল আমিনকে। তবে তাবিথ আউয়াল জানিয়েছেন টেবিলে নয়, নির্বাচিত হলে চমক দেখাবেন খেলার মাঠে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরো একটু গ্লোরিয়াস হতে পারে। আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম গুমের মামলা। জামায়াতের রাজনীতির কারণে প্রতিহিংসার অভিযোগ। আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। গুম, যৌন নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার দায়ে 10 বছর নিষিদ্ধ হবে রাজনৈতিক দল, প্রস্তাব আইন মন্ত্রণালয়ে।
স্বৈরাচার সুযোগ পায় এমন কোনো ভুল করা যাবে না বললেন তারেক রহমান। অর্থনৈতিক মুক্তি অর্জনেও কাজ করার আহ্বান। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনূস। ভাষণ 27 সেপ্টেম্বর হবে বাইডেনের সঙ্গে বৈঠক। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।